খুব পছন্দের একটা বাইক নিয়ে কথা বলি। হোন্ডা সিবি 200X এই নামে আগে ইন্ডিয়ার বাজারে সেল হতো, বাট নিউলি লঞ্চড ইন বাংলাদেশ, নেমড এনএক্স, হোন্ডা এনএক্স 200, এই বাইকটা নিয়ে। হোন্ডা এনএক্স 200 বাইকটার একটা সিলেক্টিভ কাস্টমার সেগমেন্ট আছে। এই বাইকটা সবাই পছন্দ করবেও না এবং সবার জন্য এই বাইকটা না। যারা সাধ্যের মধ্যে একটা এডিভি বাইক চায়, অর্থাৎ অ্যাডভেঞ্চার ট্যুরার বা এই সেগমেন্টের কোনো বাইক চায় যারা সাধ্যের মধ্যে, তাদের জন্য এই হোন্ডা এনএক্স 200। আপনি কোনো গতানুগতিক 4V ইউজারকে দেখবেন না যে সে হোন্ডা এনএক্স 200 কিনেছে। এটা কেন বললাম? হোন্ডার একটা কাস্টমার বেসমেন্ট আছে, যেমনটা ইয়ামাহা, সুজুকি, বাজাজ, টিভিএসের আছে, ঠিক তেমনই হোন্ডার একটা সিলেক্টিভ কাস্টমার বেসমেন্ট আছে। আমি চাইনিজ বাইকগুলোর কথায় গেলাম না, কারণ হচ্ছে চাইনিজ বাইকগুলোর মার্কেটটা একটু ডিফারেন্ট, এবং যদিও তার হিউজ একটা প্রভাব এবং এক্সপ্যানশন, মার্কেট এক্সপ্যানশন আছে আমাদের বাংলাদেশের মার্কেটে, দেন এগেইন আমি জাপানিজ এবং ইন্ডিয়ান এই ব্র্যান্ডগুলো নিয়ে কথা বলি। তো টকিং অ্যাবাউট হোন্ডা এনএক্স 200, আমি এই বাইকটা দেখে যখনই বাইকটার ফিচার সম্পর্কে জানি তখনই আসলে কেনার ইচ্ছা হয়। বাট বাংলাদেশের যখন দেখি যে বাংলাদেশে লঞ্চ হয়েছে, তখন মোটামুটি আমি ডিটারমাইন যে আমি বাইকটা কিনবো। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমি এই বাইকটা রেখে ওই বাইকটা কিনবো না, কারণ দুইটাই সেম ইঞ্জিন প্লেসমেন্ট। যদিও হোন্ডা এনএক্সে 0.2 করে পাওয়ার এবং টর্ক কমানো হয়েছে, যেটা আসলে মানে একেবারে রাস্তায় ফিল করার মতো না, ওরকম উল্লেখযোগ্য না। তারপরেও তো এই সেম ইঞ্জিন এবং তাছাড়া অনেক কিছুই সেম, ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিছুটা, চেসির দিকে যদি আমি খেয়াল করি, চেসিসের দিকে থেকে অনেকটা সিমিলারিটি আছে। টায়ার বা রিং সাইজের কথা আমি যদি বলি, সেম টায়ার সাইজ, সেম। জাস্ট হচ্ছে আমরা হর্নেট 2 ইউজার, বাংলাদেশের হর্নেট 2 ইউজার, যেটা খুব ম্যাসিভ আকারে মানে ফেস করতাম এবং সমস্যা হতো, সেটা হচ্ছে হর্নেট 2 এর টায়ার এবং পেছনের চাকায় এবিএস না থাকার সমস্যা। তো যখনই দেখলাম ডুয়াল চ্যানেল এবিএস এই বাইকটায় আছে, এই বাইকটায় একটা টিএফটি ডিসপ্লেওয়ালা একটা মিটার আছে, এবং যেখানে যেই মিটারগুলোতে আমাদের আসলে একটা অ্যাডভেঞ্চার ট্যুরার অথবা এই রেঞ্জের বাইকে আমরা কল্পনা করতে পারি না যে মিটারের প্রাইসই, শুধুমাত্র মিটারের প্রাইসই আছে 20 থেকে 25 হাজার টাকার মতন। আমি যদি হোন্ডা এনএক্স 200-এর মিটারের কথা বলি, তাহলে সেই মিটারের প্রাইসই আসলে 20 থেকে 25 হাজার টাকার মতন আছে। তাছাড়া এইটার সাথে আর যে ব্যাপারগুলো এসেছে, এটা কমপ্লিটলি ফেয়ার্ড একটা বাইক, কিটওয়ালা একটা বাইক, এবং এই বাইকটায় এমআরএফ টায়ার এসেছে এবং ডুয়াল পারপাস যে টায়ার, সেই টায়ারের সাথে। তো সিয়াটের থেকে আমরা এমআরএফে একটু রিলাই করতে পারি, যারা আমরা এমআরএফ ইউজ করেছি, এবং বাই ডিফল্ট যেই বাইকগুলোতে আমরা এমআরএফ পাই, ইউজুয়ালি ইয়ামাহা এবং সুজুকির বাইকগুলোতে কিন্তু আমরা ম্যাক্সিমামই এমআরএফ টায়ার পাই। তো এইটা আছে। তার সাথে হোন্ডার নিজস্ব ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, হুইচ ইজ, আমি যদি ভুল না করি তাহলে হচ্ছে HSTI, এটা আছে। ইনবিল্ড নাকেল গার্ড কিন্তু একটা, মানে এইটা নিয়ে আসলে অনেকেরই অনেক ধরনের মতামত আছে। তো আমি আগে গুড সাইডটা বলি। ইনবিল্ট নাকেল গার্ড খুবই একটা ব্লেসিং, যদি কোনো বাইকের সাথে, মানে এই রেঞ্জের বাইকে আসলে এটা কল্পনাতীত, এটা আসলেই ভালো ব্যাপার। অ্যান্ড যেই প্রবলেমটা আমার কাছে মনে হয় যে হোন্ডা এনএক্স 200-এর এই ইনবিল্ড নাকেল গার্ডে প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের যেই রাস্তাঘাট এবং বাংলাদেশের মানুষের যে চলাচল, আমরা কিন্তু টুকটাক যেই ঘাইগুতা, সেটা কিন্তু আমরা সচরাচর খাই এবং সচরাচর এইগুলোর মধ্যে দিয়ে যাই। সো আমাদের একটা যখনই আমরা একটা এডিভি বাইক কিনবো, তখন আমাদের একটু রাফ অ্যান্ড টাফ রাগড একটা বাইকের কথা চিন্তা করতে হবে। ফ্যান্সি
এডিভি বাইক আসলে হয় না। ফ্যান্সি বাইক হবে, স্পোর্টস বাইক, অন্যান্য সেগমেন্টের বাইক হবে, বাট আমি যখন অ্যাডভেঞ্চার ট্যুরার নিব বাইকটা ডেফিনেটলি আসলে একটু শক্তপোক্ত হওয়া জরুরি। তো সেই জায়গা থেকে ওই বাইক যদি আমার যতদূর মনে হয় পড়ে যায় এবং টুকটাক যে কোনো অ্যাক্সিডেন্টে নাকেল গার্ডের চেহারা কিন্তু থাকবে না এবং নাকেল গার্ডটা ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই কারণে এইটা একদিক থেকে ভালো। আর যারা আসলে খুব সচেতন ইউজার তাদের জন্য নাকেল গার্ডটা কোনো সমস্যা না, বাট যারা আমার মতো ইউজার, এবং আমি মনে করি যে বেশিরভাগ মানুষই এটা আসলে চিন্তা করবে, তার কারণ হচ্ছে যে বাইক তো পড়ে যেতেই পারে। তো যদি তারা ইন্ডিকেটর সিস্টেমটা অথবা নাকেল গার্ডের যে পজিশনিংটা আছে, আমাদের যেই সাইডের যেই এটাকে আমরা বল্টু বলি, বাট এটার একটা নাম আছে, এই মুহূর্তে আমার আসলে মনে পড়তেছে না, এটা এক ধরনের গার্ড। এই যে আমি হর্নেট 2 এরটা খুলে এখানে আমি FZS ভার্সন 2 অথবা 3 এরকম কিনা, হ্যাঁ 3 মেবি এরকম, এইটা ইনস্টল করেছি। তো এই যে এই জিনিসটা, এইটা যদি নাকেল গার্ডের বাইরে একটুখানি রাখা যেত, এটা আমার নিজস্ব ওপিনিয়ন, তাহলে হয়তো বা মানে নাকেল গার্ডটা এমন থাকলো যে আমি সেপারেট থাকলো, ইনবিল্ট আসলো ঠিক আছে, বাট আমি চাইলে এটা খুলে রাখতে পারবো। যদি এমন সিস্টেম করা যেত তাহলে আমার মনে হয় যে আর কোনো কমপ্লেইন থাকলো না। যদিও একটা বাইক আসার পরে আসলে আমরা এটার বিশ্লেষণ করি, যার মতন করে ওপিনিয়ন দেই, এরকম হলে ভালো হতো, ওরকম হলে ভালো হতো। আমরা আসলে যখন 1 থেকে 1.5 লাখ টাকা দিয়েও একটা বাইক কিনি, সেই বাইকের মধ্যে 5 থেকে 10 লাখ টাকার ফিচার আমরা আশা করি। আবার যখন আমরা 3 থেকে 4 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনি, তখন সেই বাইকে আমরা যা আশা করি যে একটা কোম্পানি, আমি কিনবো হোন্ডার, বাট ইয়ামাহা সুজুকিতে যেই জিনিসটা ভালো সেটাও হোন্ডার মধ্যে আমি এক্সপেক্ট করি, বাজাজ টিভিএসে যে জিনিসটা ভালো সেটাও আমি হোন্ডার মধ্যে এক্সপেক্ট করি। সেটা তো আসলে আদতে সম্ভব না। আমাদের দেখা উচিত আসলে যে ভ্যালু ফর মানি কোন কোম্পানি প্রোভাইড করছে বা কোন বাইকটা প্রোভাইড করছে। এখানে কোম্পানির থেকে বড় কথা হচ্ছে কোন বাইকটা প্রোভাইড হচ্ছে আর কি। আর কোম্পানিটা কখন আসে, যে একটা রিলায়েবিলিটির জায়গা থেকে যখন আসলে প্রশ্ন আসে বা ক্রেডিবিলিটির জায়গা যখন আসে, তখন আসলে কোম্পানি থেকেই আমরা হোন্ডা ইজ হোন্ডা এরকম একটা প্রচলন আছে, ইয়ামাহা ইজ ইয়ামাহা এরকম একটা প্রচলন আছে। এই জন্য আসলে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি যেটাই বলেন না কেন, আমি কোনো বাইকের আসলে এক কথায় খারাপ বলি না। যেহেতু হোন্ডা NX 200 নিয়ে কথা বলছি, সেহেতু আমার দৃষ্টিতে যেই জিনিসগুলো আসলে এরকম হলে ভালো হতো, এরকম না হলে ভালো হতো, সেই জিনিসটাই আসলে বলা। কিন্তু আমরা আসলে জানি যে এই জিনিসগুলা ভবিষ্যতে হয়তো বা চেঞ্জ হবে না, এবং হোন্ডার মতন কোম্পানি থেকে এটা আশা করাও যায় না। কারণ কেননা এই ইঞ্জিন কিল সুইচ, সামান্য ইঞ্জিন কিল সুইচ, যেটা আমার মনে হয় হোন্ডা SP 125 দিয়ে ওরা আসলে ওদের ইনাগুরেশন করে, বা হর্নেট 2-তে ফার্স্ট দেয় কিনা আমি জানি না। তো এত বছর পরে, এত বছর লাগলো জাস্ট একটা সুইচের জন্য, যেখানে অন্যান্য কোম্পানিরা, একটা চাইনিজ কোম্পানি তো অনেক ফিচারের দিক থেকে অনেকখানি আগায় থাকে। আমি যদি আসলে জাপানিজ বাইকগুলোর কথা বলি, সচরাচর আমরা বাংলাদেশের মার্কেটে 2 থেকে 4 লাখ টাকার মধ্যে যে সমস্ত বাইক ইউজ করি। তো এই নাকেল গার্ডটার একটা ভালো এবং খারাপ দিক আমার কাছে এটা মনে হয়েছে, ইনবিল্ড নাকেল গার্ডটা আসলে খুব ভালো একটা ব্যাপার। বাট তার সাথে এটা অবশ্যই কনসার্ন যে বাইকটা পড়ে গেলে নাকেল গার্ডটা কতটুকু হার্ডি এবং নাকেল গার্ডটা থাকবে কি না, এটা একটা প্রশ্ন। আমরা একটা বাজেট এডিভি থেকে যা আশা করি একটা মিটারে যা থাকবে, সবই আসলে মিটারটায় রয়েছে। তো সেই জায়গা থেকে মিটার নিয়ে আমার আসলে স্পেসিফিকলি কোনো কমপ্লেইন নাই। মিটারটা আমি স্যাটিসফাইড, এবং ডুয়াল চ্যানেল ABS আমি হাইলি স্যাটিসফাইড উইথ MRF টায়ার, বক প্যাটার্নের টায়ার। এর সাথে কসমেটিক্সে যদি আমি কথা বলি, গ্রাফিক্সে যদি কথা বলি, সেখানে হচ্ছে যে এই যে কিট এবং মাডগার্ড আছে বাইকটার সাথে, আমি একটা দিক থেকে স্যাটিসফাই, সেটা হচ্ছে ম্যাট কালার না এসে এটা গ্লসি ফিনিশড এসেছে। সেটা একদিক থেকে আমার পার্সোনাল চয়েসের দিক থেকে ভালো। এর বেশ কিছু কারণ আছে, সেটা হচ্ছে ম্যাট থেকে গ্লসিতে দেখতে ভালো লাগে, এবং কিটের, অর্থাৎ এই যে আমাদের কিট, এই কিটের সাথে যেই সামঞ্জস্যতা, সেটা ম্যাট থেকে গ্লসি ফিনিশড মাডগার্ড এবং আমার পেছনে চাকার উপরে যেই পোর্শনগুলো সিটের সাথে গ্রাব রেলের সাইডে যেই পার্টগুলো থাকে, এইগুলোর ম্যাট থেকে গ্লসি হইলে দেখতে বেশি ভালো লাগে। এখন কথা বলি হচ্ছে
বাইকটার লুক নিয়ে সব কিছুই আসলে প্রেফারেন্স, যার যেই মতামত, এগুলো সবই আপেক্ষিক। বাইকটা তখনই পূর্ণতা পাবে যখন হচ্ছে এর সাথে আমরা আশা করছি যে ইনবিল্ড যেই ক্রাশ গার্ড, প্যানিয়ার অ্যান্ড টপ বক্সের যেই সেট আপটা আছে, এটা ইনবিল্ড যখন আমি শোরুম থেকে একটা ভালো ডিলে পাবো। অর্থাৎ যেটা হয় আমাদের কিন্তু ইউজুয়ালি শোরুম থেকে আমরা যে কোনো স্পেয়ার পার্টস কিনতে গেলে বা শোরুম থেকে একটা হেলমেট কিনতে গেলে খোলা বাজারে যেই হেলমেটটা আমি 5,000 টাকা দিয়ে কিনতে পাচ্ছি, শোরুমে কিন্তু সেটা আমরা সবাই জানি যে তার থেকে বেশ খানিকটা বেশি হয়। তো এই কালচার থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, আমরা যদি বৃহত্তর পরিসরে চিন্তা করি যে আমরা তো একদম ডিরেক্ট ডিলার বা সাপ্লায়ার থেকে নিচ্ছি, প্রয়োজনে আমরা ম্যানুফ্যাকচারের কাছ থেকে ডিরেক্ট নিব, এবং যেই ধাপগুলো আছে আমাদের বাংলাদেশে একটা এমআরপি পর্যন্ত যেতে যেই 5টা থেকে 10টা যেই ধাপগুলো ক্রস করতে হয়, বা এর থেকে অনেক প্রোডাক্টে আরও বেশি ধাপ থাকে, এই ধাপগুলো মিনিমাইজ করতে পারলে প্রত্যেকটা শোরুমের কিন্তু একটা ভালো প্রফিট মার্জিন থাকে। এবং শোরুম বা ডিলার চাইলেই, কোম্পানি চাইলেই কিন্তু একটা ভালো প্রফিট করতে পারে, কিন্তু আসলে আমার মনে হয় যে তারা সেইভাবেই সোর্স করে। বাট প্রফিটের জায়গায় আসলে কেন এই লজিকটা, এটা আমার বুঝে আসে না যে শোরুম থেকে আমার তো সেম প্রফিট আমি করতে পারি, যেটা আমার খোলা বাজারে আমি যেই দামে পাচ্ছি, ইউজুয়াল যেই দামে পাচ্ছি সেই দামেই কিন্তু আমার শোরুম রাখতে পারছে, কিন্তু তারা কেন রাখে না প্রত্যেকটা জিনিস থেকে? যেমন আমরা কিন্তু শোরুম থেকে যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, কমপ্লিমেন্টারি এমন যদি হয় যে হোন্ডার অথরাইজ বাইক আমার কেনা এবং যে কোনো অথরাইজ বাইক থেকে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, আমার দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু আসলে ফ্রিতে করে দেওয়া উচিত সব জায়গা থেকে। হ্যাঁ, আমার ম্যাক্সিমাম জায়গায় ফ্রি করে দেয়, বাট এই যে বকশিস কালচারটা, এবং বকশিসটা কত, 50 টাকা 100 টাকা, অনেকে তো তার থেকে অনেক বেশি দেয় একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে। যাদের অনেক টাকা পয়সা তারা একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেখা যাচ্ছে প্রায় ইঞ্জিন অয়েলের সমান সমান একটা মিনারেলের দামের সমান সমান বকশিসে দিয়ে দিচ্ছে। এইটা যার যার ব্যাপার, কিন্তু এই যে বকশিস কালচারটা, এইখান থেকে আমার এটা পার্সোনালি আমি এটা মানে স্ট্রংলি ডিসএগ্রি করি যে এইখান থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত। সম্প্রতি আপনারা দেখবেন এয়ারপোর্টে নতুন একটা ম্যাজিস্ট্রেটের রিক্রুটমেন্ট হয়েছে, উনি ভদ্রলোক বকশিস থেকে শুরু করে যেই অনৈতিক এবং মানে যাত্রীদের হয়রানিমূলক যে সমস্ত কর্মকাণ্ড হয় এয়ারপোর্টে, তো আমি আসলে আমার জন্মের পর থেকেই দেখে আসতেছি যে এমন কিছু নেই যে সেখানে হয় না। হয়রানি থেকে শুরু করে লাগেজ চুরি করা, মানে এক প্রকার ডাকাতি আর কি, যেই জিনিসগুলো এটা আসলে আপনারাই ভালো জানেন বা কোত্থেকে হয়, আমি এত মানে সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি না। বাংলাদেশের মানুষ যারা প্রবাসী আছেন, যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করেন, তারা আমার থেকে খুব ভালো জানবেন। যদি আমার দেশে বকশিস কালচার নাই থাকতো, তাহলে কেন আসলে এই পানিশমেন্ট, কেন আসলে এই জিনিসগুলোর প্রয়োজন, তাই না? হোন্ডা NX 200 নিয়ে কথা বলছিলাম। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা আমি জানি না, যদি এটা এডিভি সেগমেন্টের বাইক না হয়ে একটা নেকেড সেগমেন্ট অথবা কমিউটার সেগমেন্টের বাইক হতো, যেটা আসলে আমাদের মেজরিটির যেই মানে পারচেজিং পাওয়ার আছে প্লাস হচ্ছে চয়েসের যে মিল আছে, সেইটার সাথে সাথে যদি এরকম একটা বাইক হতো, তাহলে কিন্তু এই বাইক থেকে ক্রেজ অনেকাংশে অনেক বেশি হতো। কিন্তু কম্পারেটিভলি কিন্তু এই বাইকটার ক্রেজ অতটা নাই, মানে এতটা হাইপড বাইক এই NX 200 না। যেমনটা হাইপড ছিল হচ্ছে FZS ভার্সন 2, যেমনটা হাইপ ছিল অ্যাপাচি 4V যখন এগুলো লঞ্চ হয়, পালসার N160। তো সেই তুলনায় কিন্তু এই হোন্ডা NX 200-এর হাইপটা সেরকম নাই। এর বেশ কিছুটা কারণ রয়েছে। মানে আমি প্রথমেই যেই কথা বললাম আপনাদেরকে যে কাস্টমার সেগমেন্ট আলাদা, দেন হচ্ছে আপনি এই বাইকটা কখনোই কাউকে দেখবেন না যে স্পিড লাভার, যে হচ্ছে খুব স্পোর্টস বাইক পছন্দ করে, সে কিন্তু কখনোই আসলে এই বাইকটা শখ করে কিনবে না আর কি, সাধারণভাবে। এক্সেপশন তো আসলে উদাহরণ না, সেক্ষেত্রে আমি আর এক্সেপশনে গেলাম না। বাহ, কাকা খুব বিরক্ত হয়েছে আমার উপরে, খুবই বিরক্ত কাকা। আমি কেন তার হাঁটার জায়গায় আসলে বাইকটা নিয়ে ঢুকেছি, যেটা বলছিলাম যে এই হোন্ডা NX 200 কিন্তু খালি অবস্থায়, অর্থাৎ এই যে ক্রাশ গার্ড, প্যানিয়া, টপ বক্স সেটআপ ছাড়া কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। কারণ এই বাইকটার ডিজাইন ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেকটা সিমিলারিটি আছে হচ্ছে হর্নেট 2 এর সাথে, অলমোস্ট সেমই বলা যায় আপনি যদি সামনের পোর্শনটা বাদ দেন। ফুটপ্যাকের যে ফিনিশিং, ফুটপ্যাকের সাইডে এক্সস্ট, ইভেন পেছনের টেইল লাইট, নাম্বার প্লেট হোল্ডার, সব কিছুই কিন্তু সেম অ্যাজ হর্নেট 2।
এই জায়গাটা আমার বরাবর খুবই ভালো লাগে। আমি যেই আলাপেই থাকি না কেন, আমি আসলে এই জায়গাটা দিয়ে গেলে মুগ্ধ হয়ে যাই। তার কারণ এই যে আমার হাতের লেফটে যে সুন্দর ঘের প্লাস হচ্ছে খালি জায়গা, এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। ইভেন এই রোডও। এনিওয়েজ, হোন্ডা এনএক্স 200-এর সাথে যদি সুজুকি ভিএস্ট্রম 250-র কথা চিন্তা করেন, যে আমি চিন্তা করব একটা অলমোস্ট, আমি যদি ভুল না করি 4.5 লাখ বা তার বেশি হবে হয়তো বা তার দাম। আর হোন্ডার এনএক্স 200 এই বাইকটার দাম হচ্ছে 3,15,000 টাকা। এখন অনেক কিছুই কিন্তু দেখবেন যে কিছু কিছু জায়গা থেকে প্রাইসের দিক থেকে, সব দিক থেকে আসলে হোন্ডা এনএক্স 200 উইন হবে, অনেক দিক থেকেই হবে আর কি। ইভেন সুজুকি ভিএস্ট্রম 250-তে আপনারা ওয়েট মাল্টিপল ক্লাচ পাচ্ছেন, যেটা হোন্ডা এনএক্স 200-এ স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাচ্ছেন। এটা আপনাদের চয়েস আর কি। আমি যদি ভুল না করি, যতটা আমি মানে কম্প্যারিজন দেখতে পারলাম আর কি গুগলে, সেই জায়গা থেকে আপনাদেরকে বলা। এখন ডিসিশন আপনাদের, যে আপনারা যারা সুজুকি ফ্যান আছেন, যারা আসলে ভিএস্ট্রমের ফ্যান আছেন, বা যারা হায়ার সিসির ফ্যান আছেন, যেমন আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে বা আমাদের একটা কমিউনিটি আছে, আমার বাইক প্যাকার্সের কিছু মেম্বার্স আছেন, কিছু না অলমোস্ট সবাই আর কি, 2-1 বাদে, তারা কিন্তু কোনো অবস্থাতেই এখন আর 250-র নিচে কোনো বাইকই কিনবে না যদি তাদের বাইক চেঞ্জ করা, মানে তাদের যদি বাইক চেঞ্জ করতে হয় বা তারা যদি ফিল করে যে আমি এখন বাইক চেঞ্জ করব। একটা কারণ হচ্ছে প্রত্যেকেরই একটা নেশা আছে, বা প্রত্যেকে অ্যাডিক্টেড হচ্ছে সিসির সাথে, যে তারা তাদের মিটারে 150+ দেখতে চায়, যে মিটারে 150+ উঠবে এটা দেখতে চায়। 150-এর নিচে অর্থাৎ 149.9 হইলেও, যদিও তো এত এলাবোরেটলি আসে না ডিজিটাল মিটারে, 149 দেখলেও কিন্তু অনেকের মন খারাপ হয়ে যায়। যেমন আমাদের তানভীর ভাই আছেন, তার খুবই খারাপ লাগে। ভাইয়া একটা সময় যদি জিএসএক্সআর ইউজার ছিলেন, তখন উনি আসলে ওনার মিটারে 150+ স্পিড, 55 বা তার বেশি দেখতেন কিনা আমি জানি না, আমার জানা মতো উনি এরকম স্পিড দেখতেন। তো তাকে যদি আপনি হর্নেট 2 এবং ভিএস্ট্রম 250-র কথা বলেন, সে নিঃসন্দেহে চোখ বুঝে ভিএস্ট্রম 250 চয়েস করবে। এবং তার মতন অনেক ক্রেতাই বাংলাদেশে রয়েছে যারা 250 বা তার আপার সেগমেন্টের বাইক, অর্থাৎ যেহেতু বাংলাদেশে রাইট নাও 300 অ্যান্ড অ্যাবোভ পারমিট রয়েছে সিসির দিক থেকে, সেক্ষেত্রে তারা আসলে কিনলে হায়ার সিসির দিকেই যাবে, আরেকটু হায়ার সিসির দিকেই যাবে। কারণ আমরা যারা বাইক ভালোবাসি, বাইক রাইড ভালোবাসি, বাইক এনথুজিয়াস্ট যারা আছি, তাদের দিক থেকে আমি যদি বলি এবং আমার দিক থেকে আমি যদি বলি, 300 সিসি বা 200 সিসি এইটার থেকে আমার কাছে ম্যাটার করে সিঙ্গেল সিলিন্ডার নাকি ডুয়াল সিলিন্ডার বা সিঙ্গেল থেকে বেশি। কেননা সিঙ্গেল সিলিন্ডারের বাইকে আপনার 200-250 সিসি, আপনি মানে সিসি দেখে যদি বাইক কিনেন, বা হায়ার সিসি, হ্যাঁ ঠিক আছে, তার সাথে ফিচার্স আসে, সেফটি এনশিওর হয়, বাট আমার কাছে আসলে সিঙ্গেল সিলিন্ডারের বাইক আমি পার্সোনালি কেনার পক্ষপাতী না। কারণ আপনার সিঙ্গেল সিলিন্ডার বাইকের যে সাউন্ড, সিঙ্গেল সিলিন্ডার বাইকের সাথে যত বেশি আসুক না কেন, এইটা আসলে এই টাকা দিয়ে, মানে আমি 5 লাখ বা 5 লাখ অ্যাবোভ খরচ করে আমি আসলে সিঙ্গেল সিলিন্ডারের বাইক কেনার পক্ষপাতী না। বাংলাদেশে যেহেতু সিসি একটা মানে সিসি ব্যারিয়ার ছিল 150-তে, সেটা যেহেতু ক্রস করে গিয়েছে, আমার কাছে মনে হয় আসলে মানে সিঙ্গেল সিলিন্ডারের বাইক ইম্পোর্ট, ম্যানুফ্যাকচার থেকে শুরু করে এইগুলার সাথে সাথে ডুয়াল সিলিন্ডারের যে বাইকগুলো রয়েছে সেগুলার ইনাগুরেশন আসলে ঘটানো দরকার বাংলাদেশের বাজারে। তো সেই জায়গা থেকে আমার আসলে ভিএস্ট্রম থেকে হোন্ডা এনএক্স 200-কে ভালো লাগে, ডিজাইন ল্যাঙ্গুয়েজ বা আদার্স অনেক কিছুর দিক থেকে। নিঃসন্দেহে পাওয়ার এবং অন্যান্য অনেক সেগমেন্টে ভিএস্ট্রম আগায় থাকবে। আমি যদি সব দিক থেকে বিবেচনা করি, নিঃসন্দেহে আমার কাছে উইন হবে হোন্ডা এনএক্স 200। এবং বাইকটা আমার কাছে তখনই পূর্ণতা পাবে যখন আমি আসলে ক্রাশ গার্ড, প্যানিয়ার অ্যান্ড টপ বক্স সেটআপটা সহ বাইকটা রাইড করব, রাস্তায় থাকবো। তো আমি কেন কিনলাম না, কেন আমার কেনা হলো না, মানে আমি যদি আমার টাইটেলের সাথে মিল রেখে বলি, প্রথমত আমি আমার এই বাইকটা এখন বিক্রি করার জন্য যদি নিয়ত করি, এই বাইকের রেজিস্ট্রেশন করা, যেটার মেয়াদ এখন অলমোস্ট 1.5 বছরের মতন আছে,
দেন তারপরে আরও কিছু খরচ এই বাইকে আমি করেছি টুকটাক। তো সব মিলায় আমি কম করে ধরলেও আমার 3 লাখ টাকা আসলে এই বাইকটার পেছনে খরচ আছে। বাইকটা আমি রান করেছি মাত্র 7,000 কিলোমিটার, এবং আমি যেই ধরনের রাইডার বা আপনারা যারা আমাকে চিনেন তারা জানবেন যে বাইকটা কোন কন্ডিশনে আছে। এখন এই বাইকটা আমি বিক্রি করতে গেলে স্বাভাবিকভাবে, যেহেতু নতুন কেনা, আমি কখনোই জিততে পারবো না, বিক্রি করতে গেলে আমার লস করেই বিক্রি করতে হবে। তারপরে আমি যদি চাই যে 3 লাখ টাকা ভ্যালু এই বাইকটার পেছনে আমার আসলে দিতে হয়েছে, এখন আমি বিক্রি করতে গেলে কত টাকায় আমি বিক্রি করতে পারবো এই বাইকটার দাম? কেউ বলছে 2,30,000 টাকা, কেউ বলছে 2,40,000 টাকা। তখন দেখলাম যে বাইকটা আমার আসলে প্রায় 70,000 থেকে 80,000 টাকা লস করে বিক্রি করতে হবে, এবং একদমই ফ্রেশ কন্ডিশনে স্টিল এই বাইকের 2টা সার্ভিস, ফ্রি সার্ভিস, অফিসিয়াল ফ্রি সার্ভিস বাকি আছে। এই জন্য আমার আসলে কেনার ইচ্ছা অনেকাংশেই চলে গিয়েছে। আমি এই রাস্তায় বিগত বেশ অনেক দিন ধরে যাতায়াত করি, কখনোই পুলিশ, সার্জেন্ট, সিটি কর্পোরেশনের মধ্যে যেরকম দেখি এরকম কখনোই দেখি নাই। আজকে দেখলাম বাইকের কাগজ চেক করতে চাইলো, তো ওনারা ছবি টবি তুললেন যে ওনারা চেক করছে, কাজ করছে, বাইকের সমস্ত পেপারস সব কিছু দেখলো যে ঠিক আছে কি না, তো তারপরে ছেড়ে দিল। ওই জন্য আর কি একটু দাঁড়ানো লাগলো। তো মজার ব্যাপার হচ্ছে যে আমি ওনাদেরকে ফার্স্টেই বলেছি যে আমার বাইকের কাগজ সব কিছুই ওকে, বাট আমি অরিজিনাল কপিটা নিয়ে বের হইনি। এটা আমি যখন সিটি রাইডে বের হই অথবা হাইওয়েতে যখন যাই তখন আমি ওইটা নিয়ে বের হই, আমার কাছে জেরক্সটা থাকে। বাট আমি জেরক্সটা দেখাইলাম, ওনারা দেখে ওকে সব কিছু ঠিক আছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি পরে খেয়াল করলাম আমি যে রেজিস্ট্রেশন কার্ডটা তাদেরকে দিয়েছি, মানে যেইটার ফটোকপিটা তাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে আমার এর আগের যেই বাইক ছিল, অর্থাৎ হুন্ডা লিভো 110 110 সিসির যেই বাইক, সেই বাইকের রেজিস্ট্রেশন, এবং ওইটা খুলনা মেট্রো দিয়ে শুরু। তো ওনারা অনেকক্ষণ ধরে ওইটা দেখলেন, এবং একজন না 2 থেকে 3 জন দেখলেন। দেখার পরে আসলে আমাকে জিজ্ঞেস করলো না, মানে ওনারা আর কি এইটা যাচাই বাছাই করেও দেখে নেই। রেজিস্ট্রেশন কার্ডে তো ডেট দেওয়া থাকে, তারা ডেটটা দেখলেই কিন্তু বুঝতে পারতো যে হচ্ছে এইটা তো আরও 3 বছর আগের কথা, 2 থেকে 3 বছর আগের ব্যাপার। তো এটা ট্যাক্স টোকেন কই, তখনই আমার কাছে ট্যাক্স টোকেন, রিনিউয়াল যে ট্যাক্স টোকেন আছে সেটা চাওয়ার কথা। এনিওয়ে, তো এটা আর কি ব্যাপার যে আমি কেন হোন্ডা NX200 মুভ করছি না, মানে এই কারণটা আমি যদি একটু ব্রেকডাউন করি, তাহলে প্রথমত হচ্ছে আমার এই বাইকটার রিসেল ভ্যালু, এবং দ্বিতীয়ত হচ্ছে যে সেম সেগমেন্টের ইঞ্জিন সেটআপ, এবং চেসিসেরও অনেক কিছু মিল আছে। সামনের পোর্শনটা বাদে পেছনের পোর্শনে অনেক কিছুই হর্নেট 2 এর সিমিলারিটিস, এবং আমি বাইকটা যখন রাইড করব ডেফিনেটলি ইঞ্জিন পারফরমেন্স সেম অ্যাজ হর্নেট 2 পাবো, বাট রাইড ফিল বা রাইডের যে কমফোর্ট সেটা হর্নেট 2 এর থেকে অনেকটাই আমার কাছে, আমার বিশ্বাস যে ভালো পাবো। এর কারণ হচ্ছে যে ফিয়াট বাইকে, কিটুওয়ালা বাইকে অলওয়েজ রাইডিং কমফোর্ট এই নেকেডের থেকে ভালো পাওয়া যায়, এবং যেই রাইডিং পোস্টার আছে এবং সিটের যে কমফোর্ট আছে এটা হর্নেট 2 থেকে কিছুটা ভালো পাওয়ার কথা, যেহেতু একটু আপরাইট হ্যান্ডেল বার, দেন হচ্ছে বসার যেই পজিশনিং সব কিছু দিয়ে পাওয়ার কথা। তারপরে আসলে এই 2টা কারণে আমি হয়তোবা আমার হোন্ডা NX200-এ শিফট করা হবে না, যদি কিনা আমি এই বাইকের রিসেল ভ্যালু আমার মন মতন পাই। আমি একটা জিনিস চিন্তা করলাম যে বাংলাদেশের মার্কেটে 150 অ্যান্ড অ্যাবোভ সিসির যেই বাইকগুলো আছে তার থেকে বিলো 150 সিসির যেই বাইক আছে তার রিসেল ভ্যালু অনেকাংশেই অনেক ভালো। যেমন আমি আমার হোন্ডা লিভোর কথা আমি যদি বলি, এই বাইকটা আমার যেই দাম দিয়ে কেনা ছিল, আমি 2 থেকে 2.5 বছর এই বাইকটা রাইড করি, এবং প্রায় আমার কত হাজার কিলোমিটার রাইড করি এটা আমার এক্স্যাক্ট মনে নাই, বাট 20,000 থেকে 30,000-এর তো কম হওয়ার কথা না, 20,000 তো অ্যাটলিস্ট 20,000 হওয়ার কথা আর কি। প্রায় আমি 2 থেকে 2.5 বছর এই বাইকটা রাইড করি, এবং
কয়েকবার ঢাকা গিয়েছি, অনেক চালানো হয়েছে, মোটামুটি ভালোই লং ট্যুর করা হয়েছে আর কি। ওই বাইকটা আমি বেশ চালিয়েছি। আমার চালানো এই পর্যন্ত ইফিসিয়েন্সির দিক থেকে বেস্ট বাইক এভার আমি যদি বলি আর কি। তো ওই বাইকটা আমি সেল করেছি হচ্ছে 15,000 টাকা লস করে। সেই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে কিন্তু আমার যে হর্নেট 2 প্লাস হচ্ছে এফজেডএস ভার্সন 2, এই বাইকগুলার রিসেল ভ্যালু কিন্তু ওই তুলনায় খুবই খারাপ অবস্থা আর কি। এইটা আমার নিজস্ব ফাইন্ডিংস, আপনাদের ভিন্ন মত থাকতে পারে, আপনারা জানাতে পারেন। যদি ভালো কন্ডিশনে থাকে, আমি বলছি হচ্ছে যে এই বাইকগুলো ও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে খুবই নার্ভাস, সে নার্ভাসনেসের কারণে একটা লাভ দিছে আর কি, যে এখনই হয়তো তার শেষ হতে যাচ্ছিল এরকম চিন্তা ভাবনা হয়তো বাসে করছে। যাই হোক, আল্লাহ মালিক। এই ছিল হোন্ডা NX 200 নিয়ে কথাবার্তা, তার সাথে VS-Strom 250টার কিছু কথাবার্তা বললাম। কেন আমি কিনবো না সেটাও আপনাদেরকে বললাম, বাইকটার ভালো মন্দ কিছু দিক আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আপনাদের কেনার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে পারি সেটা আমার সার্থকতা, যদি আপনাদের না কেনার সিদ্ধান্তেও পরিবর্তন আনতে পারি সেটাও আমার সার্থকতা। আমি আশা করব যে আমার প্লেস থেকে, আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনারা চিন্তা না করে আপনাদের জায়গা থেকে, আপনাদের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আপনারা আপনাদের ডিসিশনগুলো নেবেন। তাহলে আর কি কোনো ধরনের আফসোস অথবা যেই রিগ্রেটটা হয় অনেক সময় আরেকজনের সিদ্ধান্তে, সেটা হয়তো বা হবে না ইনশাআল্লাহ। গত বছরের শীতের মতন এবছরে শীতে আমার ট্যুর বা সফরের পরিমাণ খুব কমে গিয়েছে, মানে একেবারে শূন্যের কোটায় বলা যায়। তো হয়তোবা বয়সের সাথে সাথে, ব্যস্ততার সাথে সাথে হয়তোবা আরও কমবে কিনা আমি জানি না, আল্লাহু আলাম। গত বছরের মতো বা তার আগের বছরগুলোর মতো এবছরে সফর খুব বেশি না হলেও আপনাদের সাথে যেন কানেক্টিভিটিটা আমার অব্যাহত থাকে, সেটার পেছনে আমার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। তো আমার এই পয়েন্ট অফ ভিউ থেকে, বাইক রাইড থেকে, মোটো ভ্লগ থেকে এবং আমার এই 2 চাকার ভ্লগের মাধ্যমে আপনাদের সাথে আমি যেভাবেই হোক ইনশাআল্লাহ কানেক্ট থাকার চেষ্টা করব। মাশাআল্লাহ, বারাকাল্লাহু লাকুম, বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহ। কি সিনারি না, এখানে একটু সময় কাটায় যাই, কি দৃশ্য মাশাআল্লাহ। এই একটা জায়গায় এতগুলো বক থাকার কারণ হয়তোবা কোনো কিছু এখানে ছিটিয়েছে, এমন কিছু দিয়েছে যেটা তাদের পছন্দের। আমি প্রকৃতি উপভোগ করতে গিয়ে একটু দেরি করে ফেলছি। শীতের সকালের মতন এবং বাংলাদেশের শীতের সকালের মতন আমার মনে হয় না যে পৃথিবীতে আরও কোনো সুন্দর শীতের সকাল হতে পারে। না, এটা আমি পৃথিবী ঘুরি নাই, আমি অনেক চাকচিক্য দেখি নাই, পৃথিবীর অনেক ল্যাভিশ লাইফ সম্পর্কে আমার হয়তো আইডিয়া নাই, কিন্তু তারপর আমি বলতে পারি বাংলাদেশের, আপনি যদি প্রকৃতির কথা বলেন, বাংলাদেশের মানুষের কিছু না কিছু ভালো গুণ আছে, যদি সেগুলোর কথা বলেন, সব দিক থেকে আপনার এটা বলতে হবে বাংলাদেশের যে কালচার আছে। শীতের সকালে আপনি গ্রামের উঠানে বসে খেজুরের রস দিয়ে, অনেকে মুড়ি দিয়ে ভিজিয়ে খায়, অনেকে ওই যে খইয়ের মতন একটা জিনিস আছে সেটা দিয়ে খায়, অনেকে শুধু মানে খেজুরের রসই পছন্দ করেন। এই যেই ব্যাপারগুলা, এবং হাঁসের গোশ, গরম চিতই পিঠা দিয়ে খাওয়া, দেন হচ্ছে গ্রামের রান্নাঘরে বসে ভাপা পিঠা খাওয়া, আর অনেক পিঠা পুলি, আর অনেক ব্যাপার স্যাপার আছে। এক এক জায়গার এক এক রকমের সভ্যতা, এক এক ধরনের সংস্কৃতি। তো এই জিনিসগুলো আমার মনে হয় না যে বাংলাদেশের বাইরে কোথাও আছে, এবং থাকলেও এই অনুভূতিটা একমাত্র আপনাকে এই সমস্ত জায়গায় দিতে পারবে। এদের দেখে আমি একটু দাঁড়ালাম,
বলতে না বলতেই দেখেন এই শীতের সকাল, শীতের সকালে খেজুরের গাছ কাটতেছে। তোমাদের নিজস্ব গাছ এটা? কি পরিষ্কার করতেছ? ও, আমি তো ভাবছি যে গাছ গাছ হয়তো কাটতেছে, এটাই তো রস হবে না? না হবে কি? এটাকে আজকেই কাটবা? আজকেই কাটবা পরিষ্কার করে? যাক, ঠিলা কত বিক্রি হয় এখানে জানো না? আচ্ছা, তোমাদের গাছ এটা না? ঠিক আছে। যেমনটা বলছিলাম, এই যে যে শীতের বাতাস আমরা উপভোগ করছি, এই পাশে সরিষার ক্ষেত, যতদূর চোখ যায় আপনারা বিল দেখতে পাচ্ছেন, কি সুন্দর রাস্তা, হাওয়া, এবং শীতের সকালে এই দুই পিচ্ছি সুন্দর এই গাছ ঝাড়া বলে, গাছ পরিষ্কার করতেছে, করে হয়তো বা এই গাছ কেটে এখান থেকে রসের জন্য ঠিলা বসিয়ে দিবে। তো এই সৌন্দর্য আপনি পৃথিবীর আর কোথায় পাবেন বলেন? নীরবতা, আমি নীরব হয়ে যাচ্ছি। এই যে মৃদু আওয়াজে সাইকেল চলে যাচ্ছে, এই জিনিসগুলো আমি আসলে ফিল করি। এই যে সাউন্ড পলিউশন নাই, মানুষের সরলতা, মানুষের মধ্যে বাক নাই, প্যাচ নাই, খুব কম। আপনি যত রিমোট এরিয়ায় যাবেন তত এই জিনিসগুলো ফিল করবেন। এই জিনিসটা পৃথিবীর কোথায় আছে? এর থেকে সুন্দর জায়গা, অনুভূতি আপনি কোথায় পাবেন? জানাবেন ইনশাল্লাহ কমেন্টে। আজকে হোন্ডা এনএক্স এর কিছু বিশ্লেষণমূলক কথাবার্তা আপনাদের সাথে বললাম, একদমই বেসিক কিছু আলোচনা করলাম, এবং ভিএসট্রম 250-র সাথে কিছুটা পার্থক্য মোটের উপর কথাবার্তা বললাম। আমি কেন হর্নেট 2 রেখে হোন্ডা এনএক্স 200 না কেনার পক্ষে, সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করলাম, বাইকটির দাম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম। ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বাইক, অন্য কোনো জায়গা, অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ কথাবার্তা বলবো। শীতের এই মধুর সকাল থেকে আপনাদের সাথে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে ইমানে ও সুস্বাস্থ্যে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।